Hi guys, welcome back to PRC Foundation. How are you? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোমান্টিক কবিতা। আর রোমান্টিক কবিতা মানে বুঝতেই পারছো একেবারে চরম রোমান্স সৃষ্টি হবে ভিতরে, একবারে লোমহর্ষকর সেনসেশন তৈরি হবে। লিটারেচার পড়তে এসেছো, মজা লুটতে হবে, ঠিক আছে? মজা না লুটলে লিটারেচার পড়ার মজাটা কোথায় বলো? আচ্ছা, তো এখানে আজকে যে কবিতাটা নিয়ে আমরা আলোচনা করবো সেই কবিতাটা হচ্ছে এস.টি. কোলরিজের একটা বিখ্যাত কবিতা কুবলা খান। এই কুবলা খান নিয়ে আমরা আলোচনা করব। কুবলা খান এই কবিতাটা এস.টি. কোলরিজ এই যে একটা রোমান্টিক কবিতার সর্বোজ্জ্বল দৃষ্টান্ত এই কুবলা খান এই কবিতাটা। তো কবিতায় আলোচনা যাওয়ার আগে কিছু প্রারম্ভিক কথা আছে যেগুলো খুবই ফান্ডামেন্টাল, খুব মনোযোগ সহকারে শুনবে, কারণ এটা তোমার পরীক্ষায় অনেক বেশি কাজে দিবে এবং তোমার কোয়ালিফিকেশনটাকে অনেক বেশি বৃদ্ধি করবে। ফার্স্ট অফ অল তোমাকে জানতে হবে লাইফ ডিউরেশন অফ দ্য রাইটার অর পোয়েট, কারণ লাইফ ডিউরেশনটা তুমি যখন শর্ট বা ব্রড কোয়েশ্চেন লেখার ক্ষেত্রে রাইটারের নাম লিখে বা কবির নাম লিখে যখন ডান পাশে ব্যাকেট দিয়ে দিবে, তখন তুমি কিন্তু এক্সট্রা আউটপুট হিসাবে ভালো মার্কস পাবে এবং তোমার নিজেকে প্রুভ করতে পারবে, ঠিক আছে? সো এস.টি. কোলরিজের লাইফ ডিউরেশনটা হচ্ছে ফ্রম 1772 টু 1834, অর্থাৎ এস.টি. কলেজের লাইফ ডিউরেশন 1772 সাল থেকে 1834 সাল পর্যন্ত, ঠিক আছে? এটা হচ্ছে লাইফ ডিউরেশন। ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস, ওকে গাইস? দিস ইজ মাই অর্ডার অ্যান্ড রিকোয়েস্ট, রাইট? As a teacher, I'm ordering you, and as a friend, I'm requesting you as well, okay? তো তোমরা মুখস্থ করবে এটা। তো এই কবিতাটা একটা ড্রিম পোয়েম। এই কবিতাটা কি বলা হয়? একটা ড্রিম কবিতা বলা হয়ে থাকে। কি জন্য এটা ড্রিম কবিতা? কারণ এস.টি. কোলরিজ যখন সমারসেটের ফার্ম হাউসে ছিল, তখন সে এই কুবলা খানের ইতিহাসটা পড়ছিল এবং কয়েকটা লাইন পড়ার পরে তার আরাম কেদারায় সে 3 ঘন্টার জন্য ঘুমিয়ে গিয়েছিল। আর এই 3 ঘন্টার জন্য সে যখন ঘুমিয়ে গেল, তখন সে স্বপ্নের মধ্যে এই কবিতাটা দেখলো এবং ঘুম থেকে জাগ্রত হয়ে সে কবিতাটা লিখতে শুরু করলো। এবং সে কবিতা লেখার আগেই এটা ভেবে নিয়েছিল যে এই কবিতাটা অন্তত 200 থেকে 300 লাইনের একটা কবিতা হবে। কিন্তু এই কবিতাটা এই 54 লাইন্স লেখার পরে একজন লোক আসে ওই এস.টি. কোলরিজের কাছে, এবং এস.টি. কোলরিজের পূর্ণরূপ হচ্ছে স্যামুয়েল টেইলর কোলরিজ। লিসেন কেয়ারফুলি, স্যামুয়েল টেইলর কোলরিজ, সংক্ষেপে এস.টি. কোলরিজ, ওকে? তো এস.টি. কোলরিজের কাছে একজন লোক আসে এবং সেই লোকটা এসে তাকে তার সাথে বিজনেসের বিষয়ে কথা বলতে থাকে এবং 1 ঘন্টা ধরে ব্যস্ত থাকে। এবং এই 1 ঘন্টা পরে এসে যখন কবিতাটা লিখতে শুরু করে, তখন সে আর একটা লাইনও লিখতে পারেনি, ঠিক আছে? এই জন্য এটা একটা ফ্র্যাগমেন্টেড কবিতা, কিন্তু এই কবিতাটা হচ্ছে সর্বোৎকৃষ্ট রোমান্টিক কবিতার দৃষ্টান্ত। কেন এটা? কারণ রোমান্টিক কবিতার বৈশিষ্ট্য কি দেখো? ফার্স্ট নাম্বার হচ্ছে হাই ইমাজিনেশন। তাহলে এই যে কুবলা খানের রাজ্যের যে বর্ণনা দিচ্ছে এস.টি. কোলরিজ, জীবনে কোনোদিন তো সে চায়নাতে আসেনি, তারপরেও হাই ইমাজিনেশনের মাধ্যমে কুবলা খানের রাজ্যের বর্ণনা দিচ্ছে। তাহলে হাই ইমাজিনেশন। কবিতার শেষের দিকে আছে সাবজেক্টিভিটি। তাহলে রোমান্টিক কবিতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টিভিটি। এই কবিতায় আছে হচ্ছে ন্যাচারাল ডেসক্রিপশনের বর্ণনা, তার কারণ এই যে বিভিন্ন ধরনের ন্যাচারের বর্ণনা আছে ডিসক্রিপশনে। এই কবিতায় আছে হচ্ছে সুপার ন্যাচারালিজম, যেটা হচ্ছে রোমান্টিক কবিতার আরেকটা ফিচার্স, ওকে? এরপরে কি আছে দেখো, এই কবিতায় রয়েছে হচ্ছে ইউজেস অফ ডিস্টেন্স রেফারেন্সেস। ডিস্টেন্স রেফারেন্সেস কি জন্য? যে দূরবর্তী কোনো কিছুর উদ্ধৃতি দেওয়া, এটা হচ্ছে রোমান্টিক কবিতার আরেকটা বৈশিষ্ট্য। তো এখানে এস.টি. কোলরিজ কি করছে? দূরবর্তী যেটা দৃষ্টান্ত দিছে সেটা হচ্ছে মঙ্গোলের সেই চিঙ্গিস খানকে, যে 13th সেঞ্চুরির মঙ্গোলিয়ান ইম্পেরর ছিল, তার দৃষ্টান্ত দিয়েছে। তো রোমান্টিক পিরিয়ডে এসে এই কবিতাটা লিখছে যখন, তখন তার দৃষ্টান্ত দিছে। তাহলে কি এটা ডিস্টেন্স রেফারেন্স হয়ে যাচ্ছে? এইভাবে এভরিথিং রোমান্টিক এই কবিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত, ওকে? সো লেট গেটস স্টার্টেড। আমরা এখন কবিতাটা লাইন বাই লাইন পড়বো, ট্রান্সলেট করব এবং অ্যানালাইসিস করব, এবং আশা করছি তুমি পুরো ভিডিওটা খুব মনোযোগের সাথে দেখবে ইনশাআল্লাহ, ওকে? সো গেট রেডি ফর দ্যাট। রাইট, ইন দ্য ফার্স্ট লাইন কি বলছে? ইন জারাডু ডিড কুবলা খান এ স্টেটলি প্লিজারডম ডিক্রি, ঠিক আছে? তো কি বলছে? ইন জারাডু, জানাডুতে, জায়গাটার নাম কি? জানাডু। তাহলে জানাডু কি? জানাডু হচ্ছে ক্যাপিটাল সিটি অফ কুবলা খান। কুবলা খান কে? কুবলা খান হচ্ছে 13th সেঞ্চুরি মঙ্গোলিয়ান এম্পায়ার, ঠিক আছে? 13th সেঞ্চুরি মঙ্গোলিয়ান এম্পায়ার ছিলেন হচ্ছে কুবলা খান। কুবলা খান কিন্তু চেঙ্গিস খানের বংশধর, ঠিক আছে? তো জানাডুতে কুবলা খান কি করলো? ডিড কুবলা খান স্টেটলি প্লিজারডম ডিক্রি। স্টেটলি শব্দের অর্থ হচ্ছে একটা হচ্ছে চমৎকার অট্টালিকা, আর প্লিজার মানে আনন্দদায়ক, ডোম ডিক্রি মানে গম্বুজ আকৃতির একটা অট্টালিকা
তৈরি করার জন্য কুবলা খান জানারুতে একটা অর্ডার করলো যে তুমি ক্যাপিটালে জানারুতে একটা গম্বুজ আকৃতির একটা প্লিজার ডোম, একটা রাজপ্রাসাদ তৈরি করো আমার জন্য, ঠিক আছে? প্রমোদ প্রাসাদ, এটাকে কি বলছে? প্রমোদ প্রাসাদ, প্লিজার, ঠিক আছে? প্লিজার আসলে শুধু বসবাসের করার জন্য না, প্রমোদ প্রাসাদ। তো প্রমোদ প্রাসাদ বলতে বুঝতেই তো পারছো, রাজারা কিন্তু মানে যে বাইজিদেরকে নাচাতো, মদ খাইতো, এই করতো এই করতো, ফ্যান্টাস্টিক ওই লাইফ নিও না, আচ্ছা ঠিক আছে। তো এবার এখানে কি বলছে, where elf the sacred river ran through caverns measureless to man dawn to a sunless sea। কি বলছে যে where, যেখানে elf, elf কি? elf হচ্ছে নদীর নাম, অর্থাৎ এলফ এই নদীটা প্রবাহিত হয়েছে, দ্য সেক্রেট রিভার। সেক্রেট রিভার বলতে কি বোঝানো হচ্ছে? সেক্রেট রিভার বলতে পবিত্র নদী, তাহলে এলফকে কি বলা হচ্ছে? এলফকে বলা হচ্ছে পবিত্র নদী। র্যান থ্রু ক্যাভার্নস, ক্যাভার্নস, ক্যাভার্নস হচ্ছে ক্যাভার্নস গাছের বনভূমির মধ্য দিয়ে এটা কি হয়েছে? প্রবাহিত হয়েছে। মেজারলেস টু ম্যান, মানুষ এটাকে পরিমাপ করতে পারবে না। ডন টু এ সানলেস সি, আর এটা এই নদীটা কোথায় গিয়ে মিলিত হয়েছে? টু দ্য সানলেস সি। সানলেস সি বলতে সমুদ্রের যে অংশে মানে আলো পড়ে না, সূর্যের আলো যায় না, সেটাই হচ্ছে সানলেস সি। ইউ নো হোয়াট, জাস্ট ট্রাই টু ইমাজিন সমুদ্রের কোন জায়গাটা থাকতে পারে যেখানে হয়তো কোনো আলো পড়ে না? এরকম হতে পারে যে এখানে তো নির্দিষ্টভাবে কিছু বলা নেই, চারিদিকে হয়তো পাহাড় বা চারিদিকে হয়তো গাছপালায় পরিপূর্ণ এরকম, বা মানে একটা দ্বীপ দ্বারা এমন ভাবে আবৃত যেখানে সমুদ্রের ওই অংশটাতে আলো পড়ছে না। দিস ইজ ভেরি মাচ ইমাজিনেটিভ, আর এটা খুবই একটা উচ্চ কল্পনার ব্যাপার, ঠিক আছে? তো এরপরে কি বলছে? এরপরে বলছে হচ্ছে saw twice 5 miles of fertile ground with walls and towers were girdled round। বলছে এই জানানোটা কি ছিল? টুয়েলভ 5 miles, টুয়েলভ 5 miles মানে 5 into 2 10 miles। কয় মাইলস? 10 miles, 10 মাইল অফ ফার্টাইল গ্রাউন্ড। ফার্টাইল গ্রাউন্ড বলতে একটা উর্বর ভূমি ছিল এই জানালুটা, 10 মাইলের, চারিদিকে 10 মাইলের, উইথ ওয়ালস অ্যান্ড টাওয়ার্স, এবং এই জানালুর চতুর্দিকে কি ছিল? প্রাচীর দেওয়া ছিল। এখানে এই প্রাচীরের দ্বারা আমরা বলতে পারি যে ওই চায়নার সেই গ্রেট ওয়ালের বিষয়টা আমরা কিন্তু এখানে কনসেপশনে নিয়ে আসতে পারি, উল্লেখ করা দরকার নেই। চারিদিকে প্রাচীর দেওয়া আছে, একটা শহরের চতুর্দিকে প্রাচীর দ্বারা বেষ্টিত শহর, অ্যান্ড টাওয়ার্স, এবং এখানে কি আছে? বিল্ডিং আছে, অট্টালিকা আছে, অর্থাৎ জনবসতি রয়েছে। আর তারপরে কি বলছে? ওয়ার গার্ডলড রাউন্ড, গার্ডলড মানে হচ্ছে চারিদিকেই ঘেরা, ওয়াল দ্বারা এবং টাওয়ার দ্বারা এই শহরটা চতুর্দিক থেকে ঘেরা ছিল। অ্যান্ড দেয়ার ওয়ার গার্ডেন্স ব্রাইট উইথ সিনিয়র রুলস, বলছে অ্যান্ড দেয়ার ওয়ার গার্ডেন্স, এবং সেখানে ছিল হচ্ছে ফুলের বাগান, ব্রাইট উজ্জ্বল, উইথ সিনিয়র রেলস, আঁকাবাঁকা জিগজ্যাগ যে রিলস, রিলস বুঝো তো? রিলস বলতে বাগান, বাগানের চারিদিকে যে বেড়া দিছে না, এরকম বেড়া, বেড়া জাতীয়, যে এটাকে রিলস বলা হচ্ছে, বাগানগুলো ঘেরা ছিল। একটা কত রোমান্টিক একটা শহর, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। চারিদিকে ওয়াল দ্বারা পরিপূর্ণ, শহরে বাড়িঘরে পরিপূর্ণ এবং বাগানে পরিপূর্ণ, এবং শহরটা ঘেরা, ভেরি মাচ সেফটি একটা শহর, ঠিক আছে? সেটা বোঝাচ্ছে। আর বলছে ওয়ার ব্লজমড ম্যানি অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি, আর এখানে কি ছিল? ব্লজমড ম্যানি অ্যান ইনসেন্স বিয়ারিং ট্রি মানে অনেক সুগন্ধিযুক্ত গাছ ছিল, বা অনেক সুগন্ধিযুক্ত ফুলের গাছ ছিল এই শহরটাতে, রাইট? এখানে ব্লজমড মানে কি? প্রস্ফুটিত, আর ইনসেন্স বিয়ারিং ট্রি মানে হচ্ছে সুগন্ধিযুক্ত গাছ, ঠিক আছে, বা সুগন্ধি গাছ। অ্যান্ড হিয়ার ওয়ার ফরেস্ট অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস, বলছে এবং এখানে যে বনভূমি, ওয়ার ফরেস্ট, যে বনভূমি আছে জানালুতে, এই বনভূমিগুলো কেমন কেমন প্রাচীন? অ্যানশিয়েন্ট অ্যাজ দ্য হিলস, পাহাড়ের মতো প্রাচীন। এখানে পাহাড়ের মতো প্রাচীন কেন বলছে? দেখো এখানে এই সিমিলিক কম্প্যারিজনটা কেন করা হয়েছে? কারণ পৃথিবীতে যখন পৃথিবী সৃষ্টি করা হয়, তো সর্বপ্রথম কিন্তু পাহাড় সৃষ্টি করা হয়েছিল, ঠিক আছে? পৃথিবীর ওই যে আমাদের পবিত্র কোরআন ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীর পাহাড়গুলো হচ্ছে পৃথিবীর হচ্ছে পেরেক স্বরূপ, ঠিক আছে? এই জন্য এটাকে কিন্তু সৃষ্টি করা হয়েছিল। তার মানে এত প্রাচীন বনভূমি, যে অর্থাৎ এই যেখানে বনভূমি প্রাচীন, এই কথাটা বলছে। ইনফলডিং সানি স্পটস অফ গ্রেনারি, বলছে ইনফলডিং সানি স্পটস অফ গ্রেনারি। সানি স্পটস অফ গ্রেনারি বলতে আলোকছটাটা এই বনভূমির মধ্য দিয়ে, এই পাতার মধ্য দিয়ে এসে এসে পড়ে, মানে একবারে চিক 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 করে, এরকম একটা আলোকছটা এসে পড়ে, ঠিক আছে? সো ফার্স্ট স্ট্যান্জা ইজ টোটালি টকিং অ্যাবাউট দ্য ন্যাচারাল বিউটি অফ জানালু।
জানানোর যে প্রাকৃতিক সৌন্দর্য আছে সেই প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে কিন্তু ফার্স্ট স্ট্যান্ডাতে কবি চমৎকারভাবে বর্ণনা করছেন যে জানাডু হচ্ছে ক্যাপিটাল সিটি কুবলা খানের, এবং এই শহরটার কি অ্যালফ রিভার আছে যেটা একটা সিক্রেট রিভার, এখানে বনভূমি আছে, এখানে রয়েছে হচ্ছে বাড়িঘর, এখানে জনবসতি আছে, এই শহরটার চারিদিকে ওয়াল দিয়ে ঘেরা, এবং এই শহরে রয়েছে বিভিন্ন সুগন্ধিযুক্ত ফুলের বাগান। হাউ রোমান্টিক দ্য সিটি ইজ, ক্যান ইউ ইমাজিন, কত চমৎকার একটা শহর, এরকম একটা পারিপার্শ্বিক অবস্থা কে না চায়। সো coming to the next point. Okay, but oh, that deep romantic chasm which slanted down the green hill athwart the cedarn cover. ওকে বলছে বাট ও দ্যাট ডিপ রোমান্টিক খ্যাজম। খ্যাজম শব্দের অর্থ হচ্ছে কি গর্ত, গহ্বর। আর ওখানে আরো কি আছে, ও একটা বিষয়, ও এরকম করছে, ঠিক আছে, যে রোমান্টিক, দ্যাট ডিপ রোমান্টিক খ্যাজম, কি সুন্দর রোমান্টিক একটা গর্ত, হুইচ স্ল্যান্টেড ডাউন টু দ্য গ্রিন হিল, ডাউন টু দ্য গ্রিন হিল। এই যে গ্রিন হিল মানে কি সবুজ পাহাড়, সবুজ পাহাড় মানে কি বনভূমিতে পরিপূর্ণ পাহাড়, ওই পাহাড়ে ঢালু হয়ে গেছে ক্যাজমটা, এই গহ্বরটা, অর্থাৎ পাহাড় দিয়ে এভাবে সাঁ করে একটা গহ্বর তৈরি হয়েছে, পড়লে আর উঠতে পারবে না, ঠিক আছে, এরকম একটা কিন্তু খাদ বা এরকম একটা গহ্বর, সেটা রোমান্টিক বলছে, খুব চমৎকার দেখতে। চমৎকার এই কারণেই যে ওই যে যেভাবে ঢালু হয়ে গেছে, এই ঢালু হওয়াটাই হচ্ছে খুব চমৎকার, ঠিক আছে। তোমরা যদি এটা দেখো আর কি, পাহাড়গুলো কখনো ওই রাঙামাটি, তারপরে বান্দরবন, খাগড়াছড়ি, পানছড়ি, এগুলোতে যদি যাও তাহলে দেখতে পাবে যে পাহাড়গুলো ঢালু হয়ে গেছে, এটা খুব চমৎকার, এবং পাহাড়ের নিচে কিন্তু একটা গর্ত আকৃতির বিষয় দেখা যায় বা বোঝা যায় এই জিনিসটা, ঠিক আছে। আর তারপরে কি বলছে যে অ্যাথওয়ার্ড এ স্যাডেন কভার, অ্যাথওয়ার্ড বলতে মধ্য দিয়ে, কিসের মধ্য দিয়ে, স্যাডেন কভার, অর্থাৎ স্যাডেন গাছের মধ্য দিয়ে বা স্যাডেন বনভূমির মধ্য দিয়ে, এ স্যাভেজ প্লেস, একটা বন্য জায়গা। এই বন্য জায়গা বলতে যে বোঝানো হচ্ছে যেটা, সেটা হচ্ছে যেখানে মানুষজন বসবাস করে না, সেই জায়গাটাকে স্যাভেজ প্লেস বলা হয়, অর্থাৎ ক্যাজমটা হচ্ছে একটা স্যাভেজ প্লেস, অ্যাজ হলি অ্যান্ড এনচান্টেড। আর এই জায়গাটা হচ্ছে পবিত্র এবং এনচান্টেড এবং আনন্দদায়ক। পবিত্র কেন বলা হচ্ছে, কারণ পৃথিবীতে একমাত্র মানুষ ছাড়া আর কোনো কিছু পাপ করতে পারে না, তো সেখানে যদি মানুষই না যায় তাহলে সেই জায়গা তো অপবিত্র হওয়ার কোনো কথাই থাকে না, রাইট? ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সেড, what has been told in the line? As ever beneath a waning moon was haunted. এই যে waning moon, waning শব্দের অর্থ হচ্ছে ক্ষীণ, আর মন হচ্ছে চাঁদ, অর্থাৎ ক্ষীণ চাঁদের আলোর নিচে was haunted by woman, একটা মহিলা বসে আছে, একটা মহিলা ক্ষীণ চাঁদের আলোর নিচে বসে থেকে কি করছে, ওয়েলিং ফর হার ডিমন লাভার, সে তার বিলাভ করছে তার দেবতা প্রেমিকের জন্য। ডিমন লাভার বলতে আসলে দেবতা, মানুষ না, দেবতা জাতীয় প্রেমিক, তার জন্য বিলাভ করছে। অ্যাকর্ডিং টু ক্রিটিক, এখানে কন্ট্রোভার্সি আছে, কোনো ক্রিটিকের মতে হচ্ছে এটা যে এইটা একটা পেইন্টিং, কুবলা খানের জানাডুতে যে প্রাসাদ, সেই প্রাসাদের মধ্যে পেইন্টিং, কিন্তু গাইস বর্ণনা অনুসারে কিন্তু আমরা পেইন্টিং বুঝতে পারছি না, এটা কিন্তু পেইন্টিং না, এটা কিন্তু ওই জানাডুর একটা ন্যাচারাল বিউটি কিন্তু এটা, ঠিক আছে, ক্যাজমটা, এবং মহিলা যে বসে থেকে বিলাপ করছে ওই জায়গাতে তার ডিমন লাভারের জন্য, ঠিক আছে। অ্যান্ড ফ্রম দিস ক্যাজম উইথ সিজলেস টার্মোয়েল সিটিং, এবং এই ক্যাজম থেকে কি সিজলেস টার্মোয়েল মানে হচ্ছে উত্তোলন, আর সিটিং বলতে গরম পানি, ওই ক্যাজমের মধ্যে গরম পানি বুদবুদ করছে, ঠিক আছে। As if this earth in first thick pants were breathing, মনে হচ্ছে পৃথিবী যেমন মানে if this earth in the first thick pants, মনে হচ্ছে যে পৃথিবী এই সর্বপ্রথম কি করছে, হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছে। ওই ক্যাজমের ওই পানিগুলো দেখে মনে হচ্ছে যে পৃথিবী মনে হচ্ছে সর্বপ্রথম হাঁপিয়ে হাঁপিয়ে নিঃশ্বাস নিচ্ছে, ওয়ার ব্রেথিং, নিঃশ্বাস নিচ্ছিল। তুমি যখন স্পিডে দৌড়িয়ে যাবে, দৌড়ে গিয়ে তারপরে কিভাবে নিঃশ্বাস নাও, এটাই হচ্ছে প্যান্টস। ওকে, এই প্যান্টস এর কথা এখানে এটাই বলা হচ্ছে, এইভাবে বলা হচ্ছে। তো এরপরে কি বলছে, এ মাইটি ফাউন্টেন মোমেন্টলি ওয়াজ ফোর্সড, আবার কি ছিল, ফাউন্টেন ছিল, ফাউন্টেন মানে কি ঝর্ণা ধারা, মোমেন্টলি ওয়াজ ফোর্সড বলতে কন্টিনিউয়াসলি একটা ঝর্ণা ধারা ওখানে প্রবাহিত হচ্ছে। amid whose swift half intermittent burst huge fragments vaulted like rebounding hall, amid whose swift half intermittent burst, সুইফট হাফ ইন্টারমিডিয়েট বার্স্ট, এই যে অনবরত যে পানির যে ঝর্ণাধারা আসছে, এই ঝর্ণাধারায় কি আছে, হিউজ ফ্রেগমেন্টস ইজ ভল্টেড লাইক রিবাউন্ডিং হল, ফ্রেগমেন্টেড ভল্ট, এই ভল্ট বলতে নুড়ি পাথর, এই ঝর্ণার সাথে পাহাড় থেকে নুড়ি পাথর এসে ক্যাজমের মধ্যে পড়ছে এবং এই গর্তের মধ্যে পড়ছে। আর এই গর্তের মধ্যে কিভাবে পড়ছে, রিবাউন্ডিং হেল মানে শিলা বৃষ্টি হলে যেমন শিল পড়ে আসমান থেকে,
ঠিক ওইভাবে ঝর্ণার সাথে পাথর এসে ক্যাজমের মধ্যে পড়ছে এবং রিবাউন্ডিং হচ্ছে, লাফালাফি করছে। অর চ্যাপি গ্রেন বেনিথ দ্য থ্রেশার ফেইল, অথবা তুমি যখন থ্রেশার দিয়ে কোনো গম বা মসুর এরকম শস্য যখন তুমি মাড়াই করবে তখন তুমি দেখতে পাবে একদিকে খোসা যাচ্ছে আর একদিকে শস্য পড়ছে। And mid this dancing rocks at once and ever it flung up momentarily the sacred river. And mid this dancing rocks, এবং এই মানে নৃত্য করা রক্স গুলোর মধ্যে at once and ever মানে সব সময়ের জন্য it flung up momentarily the sacred river. It flung up momentarily the sacred river. Sacred river কিন্তু এই এখানে momentary মানে মোমেন্টলি বলতে আসলে এখানে তাৎক্ষণিকভাবে ওখানে গিয়ে পতিত হচ্ছে। 5 miles meandering with a mazy motion. meandering মানে হচ্ছে আঁকাবাঁকা, mazy motion জিগজ্যাগ মোশনের মাধ্যমে থ্রু উড অ্যান্ড ডেল, বনভূমি এবং উপত্যকার মধ্য দিয়ে দ্য সেক্রেট রিভার ran, এই পবিত্র নদীটি প্রবাহিত হয়ে গিয়েছে। দেন রেস্ট দ্য ক্যাভার্নস মেজরলিস্ট ম্যান, এবং তারপরে কি ক্যাভার্ন যে বনভূমিতে পৌঁছেছে আর যেটা মেজরলিস্ট ম্যান। অ্যান্ড স্যাঙ্ক ইন টিউমল টু এ লাইফলেস ওশান, এবং এটা মিলিত হয়েছে কোথায়? টিউমল টু এ লাইফলেস ওশান, একটা জীবনহীন ওশানে গিয়ে, সমুদ্রে গিয়ে মিলিত হয়েছে। অ্যান্ড মেড দিস টিউমল্ট কুবলা হার্ড ফ্রম ফর অ্যানসেস্ট্রাল ভয়েসেস প্রফেসিং ওয়ার, এবং এখান থেকে কুবলা এই শব্দ থেকে শুনতে পায় বা এই নদীর এবং সমুদ্রের এই ঢেউগুলো থেকে শুনতে পায় তার পূর্বপুরুষরা যুদ্ধের প্রফেসিং ওয়ার অর্থাৎ যুদ্ধের ঘোষণা দিচ্ছে। এখানে এই লাইনটা দ্বারা এসটি কোলরিজ আসলে যেটা বোঝাইতেছে সেটা হচ্ছে চীন জাপানের লোকেরা তাদের পূর্বপুরুষদেরকে খুব মানে, তার মানে তারা যে পরামর্শগুলো দিয়ে যায় সেই পরামর্শগুলো তারা খুব মেনটেন করে চলে, তারা খুব মেনে চলে, সেই বিষয়টাকে বা সেই বিষয়ের উপরে এখানে কিন্তু দৃষ্টি দেওয়া হয়েছে। ঠিক আছে, এবারে কি বলছে যে সেটা হচ্ছে দ্য শ্যাডো অফ দ্য ডোম অফ প্লেজার floated midway on the waves, এবং দ্য শ্যাডো ছায়া অফ দ্য ডোম অফ প্লেজার, এই যে মানে প্রমোদ প্রাসাদের যে ছায়া, floated midway on the waves, ঢেউয়ের মাঝখানে এটা দেখা যাচ্ছে। ঠিক আছে, কোথায় দেখা যাচ্ছে? ঢেউয়ের মাঝখানে। where was heard the mingled measure from the fountain and caves, আর এইখান থেকে কি শোনা যাচ্ছিল? এই যে এই প্লেজার ডোম, এখান থেকে মিঙ্গলড মেজর ফ্রম দ্য ফাউন্টেন এন্ড দ্য ক্যাপস, এবং এই যে গর্ত এবং ফাউন্টেনের একটা মিঙ্গলড মেজর, একটা মানে দুইটার একটা কলকল ধ্বনি, এটা কিন্তু সেখান থেকে শোনা যাচ্ছিল। ইট ওয়াজ এ মিরাকেল অফ রেয়ার ডিভাইস, এটা একটা সৃষ্টি নৈপুণ্যতার একটা আশ্চর্য। এ সানি প্লেজার ডোম উইথ কেভস অফ আইস, একটা রোদেলা প্লেজার ডোম উইথ কেভস অফ আইস, বরফের গুহার মধ্যে। হাউ ইটস পসিবল? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, হোয়াট কাইন্ড অফ ডিসক্রিপশন ইট ইজ। কারণ চারিদিকে মনে হয় বরফ, আবার ওখানে রোড উঠলে বরফ থাকবে? বরফ গলে যাবে না? দিস ইজ কল্ড পোয়েটিক জিনিয়াস, দিস ইজ কল্ড ক্রিয়েটিভিটি, দিস ইজ কল্ড ইউজেস অফ ওয়ার্ডস, দিস ইজ কল্ড রোমান্টিসিজম, যে কত চমৎকারভাবে বর্ণনা করেছে। দিস ইজ কল্ড সুপার ন্যাচারাল ডিসক্রিপশন। ওকে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাজ বিন টোল্ড? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে হাজির হবো। খুব সুন্দরভাবে কবিতাটা পড়বে, শুনবে, তাহলে কনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। টিল দেন, আল্লাহ হাফেজ।